নমস্কার। করোনা সতর্কতা নিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই সতর্ক আছেন নিশ্চয়ই, এটাই আশা রাখি। এবং সেই সতর্কতার সাথে বলবো যে নজর রাখছেন খবরের দিকে, প্রত্যেকটি খবর। এবং যেমনভাবে ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে 16 তারিখ থেকে এবং চলছে সেই ভ্যাকসিনেশনের পর্ব বা পর্যায়, যেটাই বলুন না কেন, তার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপও, এটাও বাস্তবিক বিষয়। কিন্তু এই যে করোনা সতর্কতা, এই সতর্কতার শব্দটার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। এক হচ্ছে করোনা নিয়ে সতর্কতা, দুই করোনা সংক্রান্ত ভ্যাকসিন সংক্রান্ত খবর নিয়েও সতর্কতা। এটাও কিন্তু আমরা সংবাদ মাধ্যম হওয়া সত্ত্বেও এই বার্তাটাও আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। কারণ খবর এবং খবরের জেরে বহু মানুষ ধন্দে যে ভ্যাকসিন সম্বন্ধে, ভ্যাকসিনটা ভালো হবে না প্রতিক্রিয়াশীল হবে, কি হবে, এমনও খবর আসছে আমাদের কাছে যে বেশ কিছু মানুষ এমন চিন্তাভাবনার মধ্যে রয়েছে সাম্প্রতিক কিছু ঘটনাবলীকে কেন্দ্র করে, যে ভ্যাকসিনের সাইড এফেক্ট বাইরে হয়েছে, সুতরাং আমাদেরও যদি হতে হয় সেক্ষেত্রে আমি বাবা নেব না ভ্যাকসিন, এমনও এরকম কিছু খবর উঠে আসছে। এবং তার সঙ্গেও বলবো মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইও করছে। কিছু মানুষ এমন রয়েছেন যারা অবশ্যই আমাদের এই কোভিশিল্ডের নেওয়ার জন্য তারা তৎপর হয়ে কিন্তু এগিয়ে এসছে, স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলছে। সুতরাং এই যে ভ্যাকসিনেশন চলছে, এই যে টিকাকরণ হচ্ছে, এই টিকাকরণ সম্বন্ধে ডিটেলস আমরা জানবো যে কতটা এটা আমাদের এই করোনার মতো মারাত্মক মারণশীল ভাইরাসকে কন্ট্রোল করতে পারে, এবং এর যে ফার্স্ট ডোজ থেকে সেকেন্ড ডোজের যে ডিউরেশনটা, সেই ব্যবধানটা কিভাবে আমরা চলবো, আমাদের কি কি করণীয় রয়েছে, সবটা নিয়ে আজকে করোনা সতর্কতায় থাকছে আলোচনা। তার সঙ্গে বলবো আমাদের এই আলোচনার জন্য যিনি রয়েছেন আমাদের সাথে, ডক্টর সুপর্ণা ব্যানার্জি। অনেক অনেক স্বাগত ডক্টর ব্যানার্জিকে আবার আমাদের অনুষ্ঠানে। আর রয়েছেন আপনারা সরাসরি ওনার সাথে আমি রয়েছি আপনাদের প্রতিনিধি হিসেবে প্রশ্ন করার ক্ষেত্রে। কিন্তু আপনাদেরও যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে করোনা ভ্যাকসিন সংক্রান্ত, অবশ্যই ফোন করবেন। আমাদের সরাসরি কথা বলার ফোন নাম্বার যাচ্ছে 6292242339, 6292242340। এই দুটো সরাসরি কথা বলার নাম্বারে এই মুহূর্তে স্টুডিওতে আপনারা ফোন করতে পারেন, অবশ্যই উত্তর দেবেন ডক্টর ব্যানার্জি। স্বাগত জানিয়ে ডক্টর ব্যানার্জিকে বলি যে টিকাকরণ নিয়ে অনেক প্রশ্ন, অনেক কিছু খবর, তার মাঝখান থেকে শুরু হলো টিকাকরণ পদ্ধতি এবং কিভাবে তা সংরক্ষণ করা হবে ইত্যাদি ইত্যাদি নানান রকম খবরে আমরা নজর রেখেছি, আমরা নিজেরা খবর করেছি। কিন্তু প্রশ্ন উঠছে যে এখনোই টিকাকরণ নিয়ে মানুষ দ্বন্দ্বে রয়েছে। বেশ কিছু মানুষ এমন রয়েছেন যারা বলছেন বা ভাবছেন বা ব্যক্ত করছেন যে আমরা টিকা নেব না, নিলে সম্ভবত আমাদের কোনো সাইড এফেক্ট হতে পারে। আদৌ কি সেটা সত্যি না মিথ্যে? হ্যাঁ, দেখুন, যে কোনো আমাদের টিকা বলুন, ওষুধ বলুন, তার একটা ইফেক্ট যেমন থাকবে, সেটা ইফেক্টিভ হতে গেলে তার একটা সাইড এফেক্টও সবসময় থাকবে, ঠিক আছে? এবার সাইড এফেক্ট আর অ্যাডভার্স রিয়াকশন এগুলো হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে? এবার ধরুন টিকা একটা দেওয়া হলো, তার জন্য জ্বর হলো, হাতে ব্যথা হলো, ম্যালেজ সিমটম যেটা যে কোনো জ্বরের সাথে হয়, ভাইরাল ফিভারের সাথে, এইগুলো হচ্ছে কমন সাইড এফেক্ট। এগুলো হয়তো যারা টিকা নিচ্ছেন তাদের মধ্যে সবার না হলেও কারোর কারোর থাকবে, এটাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, দিস ইজ কমন সাইড এফেক্ট। বাট যেটা হচ্ছে মানে একটা সাংঘাত, যেটা নিয়ে লোকে এই যেমন কাগজে বলা হলো যে দুজন মারা গেল, ঠিক আছে? এখন সেইটা দেখতে হবে যে এটা কি টিকার কারণে ডাইরেক্টলি কেউ মারা গেল, যেটা হওয়ার কথা না, ঠিক আছে? তো এবার সেইটা হচ্ছে একটা সিরিয়াস সাইড এফেক্ট। তখন এবার অ্যাসেস করা হচ্ছে, যেহেতু এই টিকাগুলো নিয়ে আমাদের একটা ভয় কাজ করছে, কেন না এটা সেইভাবে পরীক্ষামূলক ভাবে আগে চালিয়ে তার সাইড এফেক্ট সব বিচার করে দেওয়ার সময় ছিল না। টিকাটা খুব তড়িঘড়ি মানে তৈরি করা হয়েছে এবং তড়িঘড়ি এটা মানুষের মধ্যে দেওয়া শুরু হয়েছে, তাই সমস্ত সাইড এফেক্ট সবকিছু আগে থেকে প্রেডিক্টেড ছিল না, এটাই মানুষের ভয়। আমাদেরও এটা সন্দেহ ছিল। কিন্তু এই যে দুটো এফেক্ট আমাদের দেশে যেগুলো পাওয়া গেল, তাদের মধ্যে কিন্তু এটা কিন্তু টিকার ডাইরেক্ট সাইড এফেক্ট আছে কি, সাইড এফেক্ট কিনা, এটা কিন্তু খুবই সন্দেহ। এবং আজকেও আমি কাগজে পড়লাম যে একজনের পোস্টমর্টেম রিপোর্টেও দেখা গেছে সেরকম কিন্তু টিকা জাতীয় থেকেই যে এটা হয়েছে। ধরুন কারোর একটা অলরেডি কেউ যদি একটা ডিজিজে ভুগছিল, অনেক সময় হতে পারে জিনিসটা কোইন্সিডেন্টালও হতে পারে, তার হার্টের প্রবলেম ছিল কিনা, এখন এগুলো খতিয়ে দেখার বিষয়। যেহেতু জিনিসটা নতুন,
সেই জন্য এগুলো ডাক্তাররাও খতিয়ে দেখছেন যে এটা কি এর ডাইরেক্ট সাইড এফেক্ট, বাট যদি লক্ষ জনের মধ্যে একজন এফেক্টেড হয় সেটা কিন্তু মেজর সাইড এফেক্টের মধ্যে পড়ে না, দ্যাট ইজ আ রেয়ার সাইড এফেক্ট, মানে রেয়ার এফেক্ট বলতে হবে, সাইড এফেক্ট মানে রেয়ার এফেক্ট। সেটার জন্য কোনো জিনিস আমি ব্যবহার করব কি করব না এটা ডিপেন্ড করে না। তাহলে রাস্তায় বেরোলেও আমাদের অ্যাক্সিডেন্ট হয়, রেগুলার আমরা অ্যাক্সিডেন্টের খবর পড়ি, তাও আমরা কিন্তু রাস্তায় বেরোই। ডক্টর ব্যানার্জি, এই যে যেমন টিকাকরণের ক্ষেত্রে মৃত্যু এবং মৃত্যুর মাধ্যম দিয়ে একটা আতঙ্ক ছড়ানো এবং এরকমও খবর মানে উঠছে, এরকমও খবর শোনা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে যে ইমিউনাইজেশন দেওয়া হয়, যে ইমিউনাইজেশন পর্ব চলে, যে তাদেরকে যে প্রতিষেধক দেওয়া হচ্ছে, সেটাও সম্ভবপর এই কোভিশিল্ডের যখন পড়বে তাদের ওই 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 প্রতিষেধকগুলো অকার্যকারী হয়ে যাবে। এটাও কি সত্যি, না এটাও একটা গুজব ছড়ানোর মতোই? দেখুন, বাচ্চাদের কিন্তু কোভিশিল্ড, ফার্স্ট অফ অল আমি ক্লিয়ার করে রাখি, কোভিশিল্ড কিন্তু বাচ্চাদের দেওয়া হচ্ছে না। যেই গ্রুপটাকে বাইরে রাখা হচ্ছে কোভিশিল্ডের, তার মধ্যে হচ্ছে বাচ্চারা লেস দ্যান 18 ইয়ার্স, কিন্তু কারোর উপর এখনই কোভিশিল্ড সারা পৃথিবীর কোনো দেশ চালু করছে না। আর এক হচ্ছে প্রেগনেন্ট ওম্যান। এই দুটো গ্রুপকে কিন্তু বাইরে রাখা হয়েছে, বাকিদের দেওয়া হচ্ছে এখন এট দ্য ফার্স্ট স্টেজ সব জায়গায় হেলথ কেয়ার পার্সোনালদের আগে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সাধারণ মানুষের মধ্যে এখনো টিকা বিতরণ শুরু হয়নি। তো এখন বাচ্চাদের যেটা নর্মাল ইমিউনাইজেশন শিডিউল সেটাও নিশ্চয়ই থাকবে, কিন্তু তার সাথে কোভিশিল্ড এখন আউট অফ কোয়েশ্চেন, এটা নিয়ে আমরা কোনো প্রেডিক্ট করবো না, বিকজ বাচ্চারা এখন এই গ্রুপের আয়তার মধ্যে আসছে না, কাউকে কোভিশিল্ড দেওয়া হবে না। বিশেষ করে বলবো যে এই যে কোভিশিল্ড নিয়ে যে চিন্তা ভাবনা এবং কিভাবে তাকে সংরক্ষণ করা হবে, সব থেকে বড় বিষয় একটা ডোজের থেকে আরেকটা ডোজের যে মানে ব্যবধানটা, সেই ব্যবধানে সাধারণ মানুষের করণীয় কি কি রয়েছে? হ্যাঁ, এখন একটা ডোজ থেকে আরেকটা ডোজের ব্যবধান এখন রাখা হয়েছে রাফলি 3 উইকস। হ্যাঁ, তো 3 to 4 উইকস পরে যখন ধরুন 1 মাস, ইউজুয়ালি যে কোনো টিকাই আমরা দেখেছি 0 ডোজের পরের ডোজটা 1 মাস হয়, এক্ষেত্রে 3 উইকস বলা হয়েছে, তো রাফলি 1 মাসই ধরুন। কিন্তু এটার মধ্যে যেহেতু বলা হচ্ছে যে সেকেন্ড ডোজের আগে ফুল ইমিউনাইজেশন প্রোটেকশন নেই, তো ফার্স্ট ডোজ নেওয়ার পরও আমরা যেরকম সাবধানে ছিলাম, ডিসটেন্স মেনটেন করছিলাম, সেটা মেনটেন করতে হবে। তো তার মাঝখানে ইমিউনিটি কেউ এক্সপেক্ট করবে না, এবং কারোর যেগুলো যখন ট্রায়াল প্রথম হয়েছিল তখনও দেখা গেছে এই পর্যায়ে অ্যান্টিবডি মানে ইফেক্টিভ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি তৈরি হয়নি, তাই সেকেন্ড ডোজের পর থেকে ইমিউনিটিটা ক্যালকুলেট করতে হবে। সমস্যা হচ্ছে যে আমাদের জীবনধারা যেভাবে আনলক সিচুয়েশনের পর থেকে চলছে, ভিড় ভাড়ের মধ্যে চলাফেরা, দৈনন্দিন জীবনযাপন এক্সকিউজ মি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনযুদ্ধে লড়াই করা, তো সেইখানে দাঁড়িয়ে এক তো তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল করোনার এই আনলক সিচুয়েশন পর্বেও তারা অলমোস্ট করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জীবনযাত্রা চালাচ্ছে। ভ্যাকসিনেশন পর্ব যখন শুরু হলো তখন আপনি যেটা বলছেন যে আমাদের পূর্বে যেভাবে আমরা লকডাউন পিরিয়ডে আমরা অ্যালার্ট ছিলাম, আমাদের থাকতে হবে, কিন্তু এখন তো সব কিছু খুলে গেছে, তো সেই নর্মাল লাইফের মধ্যে এটা হ্যাম্পার্ড হবে না তো? এই ফার্স্ট ডোজের পর যখন তারা নর্মাল লাইফে আবার জীবনযাত্রার মধ্যে ঢুকে যাবে, তাতে কোনো সমস্যা হবে কি? হ্যাঁ, এটা একটা বলতে হবে যে দেখুন, আমার মতে এখন আমাদের যে সিচুয়েশন চলছে, আমরা দেখছি কোনো দিকে কোনো লকডাউন নেই এবং মিটিং মিছিল হচ্ছে, সমস্ত মেলা হচ্ছে। আচ্ছা ডক্টর ব্যানার্জি, একটা ফোন নিয়ে আমি এই প্রশ্নের উত্তরে আসছি। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। সুবর্ণা দি, আমি জয়তী বলছি। হ্যাঁ জয়তী। আমি একটু ম্যামকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, ডক্টর ম্যামকে। সেটা হচ্ছে, নমস্কার ম্যাম, বলছি আমাদের যে নর্মাল ছোটবেলা থেকে সাইড এফেক্ট গুলো হয়েছে টিকা দেওয়ার মানে ফলে, সেগুলো তো কমন ব্যাপার, সেগুলো তো হয়ে থাকে, সেগুলো আমরা জানি। কিন্তু মানে আমার এজ হচ্ছে 40+, তা আমি এই পার্টিকুলার কিছু সিভিয়ার জিনিসে জিজ্ঞেস করছি। যেমন আমার হাইলি আমি অ্যালার্জেটিক, মানে আমার 2 বছর আগে আমি হসপিটালাইজড হয়েছিলাম, এবং আমার অ্যালার্জিটা যেটা হয়, মানে শরীর পুরো ওই কিডনি ফুলে গেলে যেমন শরীর ফুলে যায়, আর আই ওয়াজ ইন ডেথ থ্রেট কন্ডিশন, আইসিইউতে ছিলাম, মানে এরকম টাইপের আমি অ্যালার্জি। এরকম যারা ধরুন বা হাই অ্যাজমা আছে, খুব ব্রিদিং এফেক্ট হয়, এরা টিকাটা দিতে, যেমন আমি সত্যি কথা টিকা দিতে একটু দোনামা লাগছে। আমার হাউস ফিজিশিয়ানের সাথেও আমি কথা বলেছি, মানে কারণ এতে যে যে কেমিক্যালস গুলো দিয়ে, কম্পোজিশনস গুলো দিয়ে টিকাগুলো করা হচ্ছে, এবার আমরা তো জেনারেল মানুষ সেই কম্পোজিশনস গুলো জানি না, তার নামও জানি না, বা প্রত্যেকটা ইচ কম্পোজিশনস এর কম্পোনেন্টের কি সাইড এফেক্ট হয় সেটাও আমরা জানি না। এবার দেওয়ার ফলে
যদি আবার মানে আমি আলাদা করে আবার স্কিন স্পেশালিস্টকেও আমি দেখি, আমি তার সাথেও কথা বলেছি, আমাকে চেক আপে থাকতে হয়। এবার সেই জন্যই আমি শিওরিটি জানতে চাইছি, যাদের এরকম কিছু সিভিয়ার প্রবলেম আছে তাদের এই টিকা নিতে যে একটা ডোনামোনা ব্যাপার হচ্ছে, সেইটা কি যদি নেওয়ার ফলে একটা সিভিয়ার কিছু অ্যাটাক হয়, ধরুন আমি নিলাম, তারা 15 দিন পরে হয়তো দেখলাম আমার গা হাত পা প্রচন্ড ফুলে গিয়ে আমি আবার হসপিটালাইজড হয়ে গেলাম। এবার এই কিছু সিভিয়ার ব্যাপার, এটা কি হতে পারে? মানে এতে তোমার এরকম প্রশ্ন অনেক মানুষেরই আছে যাদের হয়তো কিছু সিভিয়ার ডিজিজেস আছে, সেটাতে একটু যদি আপনি আলোকপাত করেন খুব ভালো। ওকে জয়তি, থ্যাংক ইউ সো মাচ, তুমি শুনতে থাকো, হ্যাঁ। উত্তর দিচ্ছি ম্যাডাম ম্যানেজার। উনি যেটা বলছিলেন হয়তো মিন করছিলেন ওনাকে হাসপাতালে ভর্তি হয়েছিল, আইসিইউতে যেতে হয়েছিল এরকম, তার মানে অ্যানাফাইল্যাক্সিস বলছে। এটা নিয়ে আমি আগেও বলেছি, দেখুন অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে ভেরি রেয়ার ইভেন্ট, কিন্তু কারোর যদি কোনো একটা ড্রাগে অ্যালার্জি থাকে, অ্যানাফাইল্যাক্সিস হয়ে থাকে, তো অফকোর্স তাকে অ্যাওয়্যার থাকতে হবে, জানতে হবে তার কোন জিনিসটাতে অ্যালার্জি থেকে এটা হয়েছে। এবার সমস্ত কিছুর ইনগ্রেডিয়েন্ট সাধারণ মানুষের জানার বা বোঝার দরকার নাই, এবং এই ফেজে এটাও বলে রাখা দরকার, এই যে ফার্স্ট ফেজ অফ ভ্যাকসিনেশন চলছে দেশে, এখানে কিন্তু উনি এলিজিবল হচ্ছেন না, ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র হেলথ কেয়ার ওয়ার্কার আর এলডারলি কিছু যারা ভেরি হাই রিস্ক বা রিস্ক প্রন এলাকায় কাজ করছেন তাদের জন্য, অতএব উনি এই ফেজে এলিজিবল হচ্ছেন না। এবার যদি বলতে হয় হ্যাঁ ওনার অ্যানাফাইল্যাক্সিস হবে কি হবে না, এটার আনসার আমার কাছে নেই, কিন্তু যাদের এটা মানে যে কোনো মানে এটা ভ্যাকসিনের এখনো আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, যারা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার তাদের অ্যাডভাইসের মধ্যেই আছে যাদের এই ধরনের অ্যানাফাইল্যাক্সিসের হিস্ট্রি আছে তারা নেবেন না, তারা এখন ভ্যাকসিনটা নেবেন না, বিকজ এর ইফেক্ট কার অ্যানাফাইল্যাক্সিস হতে পারে বা ইফেক্ট সম্বন্ধে ম্যানুফ্যাকচারাররা পুরোপুরি বলতে পারছে না। অতএব যেমন লেস দ্যান 18 কে বলা হয়েছে দেবে না, প্রেগনেন্টদের নেওয়ার দরকার নাই, আর অ্যানাফাইল্যাক্সিস এর মতো যাদের হিস্ট্রি আছে তাদেরও নেওয়ার দরকার নাই, কারণ অ্যানাফাইল্যাক্সিস যে কোনো কিছুতে হতে পারে, এবার কারোর যদি আগে হতে পারে তার এর থেকেও হতে পারে। যেমন আমরা নর্মালি যে কোনো মেডিসিনের ক্ষেত্রে এই সূত্র ধরেই বলছি, কেউ যদি সালফার অ্যালার্জিটিক হন তাহলে সেক্ষেত্রে সালফার জাতীয় ওষুধ বা কম্বিনেশনকে বাদ দিয়ে আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে বাকি ওষুধ নিই। কিন্তু যেহেতু এখানে একটা গ্লোবাল টিকাকরণ চলছে, সেই জায়গায় একটা টেনশন ক্রিয়েট হয়েছে। কিন্তু আপনি যেটা বলছেন যে এই ধরনের সিভিয়ার কেসেসের ক্ষেত্রে তাদের একটু আলাদা থাকাই বাঞ্ছনীয়, কিন্তু এখানে আরেকটা এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তারা যদি সিভিয়ারিটিকে সামনে রেখে করোনা ভ্যাকসিন না নেয় তাহলে আগামী দিনে তাদের আবার তো করোনা হয়ে যেতে পারে, কারণ তাদের মাধ্যম দিয়ে কি ছড়াবে? যদি অন্যরা নিচ্ছে সেটা যদি আমি বাদও দিই, তারা কতটা এফেক্টেড হতে পারে? হ্যাঁ দেখুন, এবার যেটা বলতে হবে, উনি আরেকটাও কথা বলছিলেন যে অ্যাজমা হচ্ছে আরেকটা টাইপ অফ অ্যাটোপি বা অ্যালার্জি ধরনের জিনিস, কিন্তু অ্যানাফাইল্যাক্সিসের চাইতে অ্যাজমা অন্য জিনিস হলো, ঠিক আছে? এবার ধরুন করোনা যেহেতু একটা রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজ, তো যাদের লাং ড্যামেজ অলরেডি আছে তাদের কিন্তু এটা যদি হয় তাদের লাং ড্যামেজ আরো সিভিয়ার হতে পারে, এটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে রিস্ক আউটওয়ে বেনিফিট এটা দেখতে হবে, যে আমার তখন রিস্ক বেনিফিট অ্যাসেস করে দেখতে হবে। এটা কিন্তু কথা হচ্ছে যখন এটা ফুল ফ্লেজেড সবাইকে দেওয়া হচ্ছে, নরমালি এখন জেনারেল পপুলেশনের কাছে কিন্তু যায়নি ভ্যাকসিনটা, এখনো স্বাস্থ্যকর্মীরা নিচ্ছেন, সেটার সংখ্যায় বেশ কয়েক লক্ষ কোটি। তো সেইটা ফেজটা পেরোলে তারপরে আসছে সাধারণ মানুষের নেওয়ার টার্ন, তখন দেখতে হবে যে যাদের এরকম একটা ফ্যাক্টর রয়েছে যে যারা করোনায় যদি এফেক্টেড হন তাহলে তাদের সেই এফেক্টেড থেকে তাদের লাইফ রিস্ক হতে পারে। তো ইন দ্যাট কেস সেই রিস্কটা অ্যাভয়েড করার জন্য ভ্যাকসিন, যেহেতু ভাইরাসটা অনেক মাইল্ড ইফেক্টে থাকে, মাইল্ড মানে পুরো ভিরুলেন্ট থাকে না ভাইরাসটা, সেই জন্য সেই অ্যাটেনুয়েটেড ডিজিজ মানে ভ্যাকসিন গুলো নেওয়া উচিত তার জন্য। তাতে যদি একটু সাইড এফেক্ট হয় তো এটা হসপিটাল সেটআপে দেওয়া হচ্ছে, যদি কিছু হয় হসপিটালে ম্যানেজ করা যাবে, সেই ক্ষেত্রে তারটা নিতে হবে। কিন্তু যার বলেন যে যদি কারোর একজনের অ্যানাফাইল্যাক্সিস রিঅ্যাকশন হলো, তো অফকোর্স এই ফেজে দেখা যাচ্ছে যে এটা কোথাও কখনো এমনি কোনো ডক্টরের চেম্বারে এমনি কোথাও দেওয়া হচ্ছে না, একটা হসপিটাল সেটআপে দেওয়া হচ্ছে, এবং সেখানে মানে লাইফ সেভিং সেই মেডিসিন গুলো যেগুলো লোকে জানে যে যদি অ্যানাফাইল্যাক্সিস হয় তাহলে সেটা দিতে লাগবে, তো সেইগুলো সেটআপ নিয়েই করা হচ্ছে, বিকজ ইট ইজ আ নিউ মেডিসিন, সবার এটা নিয়ে এক্সপিরিয়েন্স নেই সারা পৃথিবী। তো ন্যাচারালি যারা
অলরেডি সাফারার ফ্রম একটা সিরিয়াস ডিজিজ অ্যানাফাইলাক্সিস তারা তো প্রথম ফেজে কখনোই নিচ্ছেন না। এবার বোঝা যাক যে যদি রিঅ্যাকশন হয়েও থাকে তাহলে কত লক্ষ মানুষের মধ্যে হচ্ছে। হ্যাঁ, লক্ষ বা কোটির মধ্যে যদি একজনের হয়, ভেরি রেয়ার ডিস, সেটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাবো না, মেজরিটির কথা ভাবতে হবে। বাট রেয়ার মানে সার্কামস্ট্যান্সেস যাদের সেরকম কিছু মানে আছে তারা নেবেন না, অফকোর্স অ্যাডভাইস তারা নেবেন না। কিন্তু যাদের মানে ক্রনিক ডিজিজ আছে, যারা করোনাতে শিকার যদি হন তাহলে তাদের মানে আইসিইউ ইনটিউবেটেড হওয়ার চান্স আছে, ইন দ্যাট কেস তাদের ওইটুকু রিস্ক নিয়ে ভ্যাকসিনটা নিতে হবে। একদম। আমরা আসছি, আমাদের একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সর্বাণী মুখার্জি বলছি, টলিগঞ্জ, কলকাতা থেকে। আচ্ছা, বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মেয়ে মেডিকেল স্টুডেন্ট, হুম। সেকেন্ড ইয়ার, এবার থার্ড ইয়ারে উঠবে। তো ওর একটা ওই হঠাৎ করে কোরোইডাইটিস ইউভিআইটিস মানে একটা অটো ইমিউন ডিজিজ ধরা পড়েছে। তো এখন ও স্টেরয়েড তো নিচ্ছে, স্টেরয়েডের ডোজও অনেক কমে এসছে, তো অনেকটা ও জিনিসটা থেকে বেরিয়ে এসছে। কিন্তু ওকে তো টিকা বোধহয় নিতে হবেই, যেহেতু মেডিকেল স্টুডেন্ট। আমার হাজবেন্ডও ডাক্তার, তো উনি তো নিয়েছেন। এবারে আমার মেয়ের ক্ষেত্রে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে ও কি এক্ষুনি নিতে পারবে নাকি স্টেরয়েডটা বন্ধ হয়ে যাওয়ার পরে নেবে? যেহেতু মেডিকেল স্টুডেন্ট, মানে ওকে তো বোধহয় নিতেই হবে টিকাটা। তো সেটা আমি একটু জিজ্ঞেস করতে চাই ম্যামকে। আচ্ছা, ম্যাডাম তো উত্তর দিচ্ছেন, কিন্তু সর্বাণীদি বললেন, তাই তো? সর্বাণীদি, মুখার্জি, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে আমি একটু প্রশ্ন করি। ডক্টর ব্যানার্জি তো আপনার প্রশ্নের উত্তর দেবেন, তবে আমার একটা প্রশ্ন আছে আপনাকে, আমাদের আপামর জনসাধারণের জন্য। আপনার হাজবেন্ড নিয়েছেন অলরেডি কোভিশিল্ড, তাই তো বললেন যেটা? হ্যাঁ, আজকেই উনি পেলেন। হ্যাঁ, আচ্ছা, আজকে উনি নিয়েছেন। ওনার নেওয়ার পরে ওনার একটুখানি যদি মানে আপনার সঙ্গে উনি শেয়ার করেছেন, দেন ওনার প্রতিক্রিয়াটা যদি একটু আমাদের বলেন, তাহলে সেইটা আমি আমাদের দর্শকদের ছড়িয়ে দিতে পারবো, যে ও, আচ্ছা, আতঙ্কটা হ্যাঁ। তৈরি হয়েছে। না না না, একদমই না, কোনো অসুবিধা নেই। ওর প্রচুর বন্ধু বান্ধব দিচ্ছে, এবং মানে আমার তো মানে সমস্ত ওর বন্ধুরাই ডাক্তার মোস্টলি আর কি। তো ওনারা সবাই নিয়েছেন, প্রচুর, মানে কোনো একদম প্রবলেম হচ্ছে না, কোনো কিছুই নেই, একদম যেমন নর্মাল মানে আমাদের বাচ্চাদের টিকা হয়ে থাকে। বা ধরুন ওই টিটানাস টক্সয়েডে যেমন একটু ব্যথা হয়, যেটা আমরা ফিল করে থাকি আর কি, হয়তো সেইটুকুই হয়তো ব্যথা হয়েছে। মানে উনি আজকে ফিভার বা ব্যথা তো বলছেন, তার জন্য না, ফিভার বা আজকে এরকম তো কিছু? না না না, সেরকম তো আমি কিছু মানে ওর বন্ধুদের কিছু শুনিনি এখনো অবধি। ফাইন, থ্যাংক ইউ সো মাচ, আপনার আনসার দিচ্ছেন ডক্টর ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ। আমি ইচ্ছা করে প্রশ্নটা করলাম ডক্টর ব্যানার্জি, আমার মনে হয় এটা আরো জানা দরকার ছিল আমাদের দর্শকদের। হ্যাঁ, আপনি উত্তর হ্যাঁ, দিন। এবার আমার কথা হচ্ছে, ওনার হাজব্যান্ড নিজেই ডক্টর এবং তার বন্ধুরা ডক্টর, নিশ্চয়ই ওনারা অলরেডি অ্যাডভাইস করেইছেন ওনার মেয়ে নেবেন কি নেবেন না। এখানে আমি কি বললাম তাতে খুব একটা কিছু এসে যায় না। বাট জেনারেলি যারা উনি স্টেরয়েড ডিপেন্ডেন্ট, এবং তার হচ্ছে নেওয়ার টার্ন যখন আসবে, এটা বারবার বলছি, নেওয়ার টার্ন, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট কিন্তু ডাইরেক্টলি কিন্তু তারা হাসপাতালে গিয়ে পেশেন্টদের দেখে না, ঠিক আছে? পেশেন্টদের সাথে একটা ডিস্টেন্স সবসময় সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্টদের থাকে। এটা কিন্তু ইন্টার্নি এবং যারা হাউস স্টাফ এবং জুনিয়র ডক্টর, তারা কিন্তু ডাইরেক্টলি পেশেন্ট ম্যানেজ করে। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট গিয়ে পেশেন্ট ম্যানেজ করে না, অতএব ও একদম ফার্স্ট লিস্টে আসছে না। ইন দ্যাট টাইম ধরুন যদি কয়েক মাস সময় লাগে ওর পেতে, এবং তাতে যদি ওর স্টেরয়েড তখন বন্ধ হয়ে যায়, অফকোর্স ওইটুকু রিস্ক নিয়ে এসে নেবে নিশ্চয়ই, তার সাথে এই সাথে কোনো ডাইরেক্ট রিলেশন নেই। একদমই তাই। আমি একটা প্রশ্ন করি, যদি প্রথম দিকে একটা প্রশ্ন করেছিলাম, সেটা আনসারটা দিতে দিতে ফোন কল আসা শুরু হয়েছে। সেটা হচ্ছে ডক্টর ব্যানার্জি, এটা বলছিলাম যে ফার্স্ট ডোজটা নেওয়ার পরে, এখন তো কোভিড যোদ্ধাদের চলছে, যখন জেনারেলাইজ জিনিসটা, ফার্স্ট ডোজ নেওয়ার পরে তাদের নর্মাল লাইফস্টাইলের মধ্যে কি পরিবর্তন কিছু তারা করতে পারবে? কারণ এখন যে অবস্থানে তারা রয়েছে, হঠাৎ করে তারা আর ঘরবন্দি হবে না, এটা একদম ডেফিনিট। দেন তারা কি করবে? দেখুন, আমার এখন জেনারেল এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেখছি, আমাদের কোনো লকডাউন নেই, সবকিছু উঠে গেছে, সোশ্যাল ডিস্টেন্সিংও অনেকটাই আগের মতো নেই। এখন বাস, ট্রাম, ট্রেন সবই যদি ঠিক মতো চলে, তাহলে ডেফিনেটলি ভিড়ের মধ্যে লোককে বেরোতে হচ্ছে, এক্সপোজ হতে হচ্ছে। সেই হিসাবে কিন্তু সেই পরিমাণ কেস কিন্তু রাইজ করছে না। অতএব আমাদের ইন্ডিয়ার যে পিকটা ছিল, সেই পিকটা এখন কমের দিকে। যদি না কোনো নতুন স্ট্রেন এসে আবার আবির্ভূত হয়, সেটার থেকে আবার পিক হতে পারে, যেরকম ইংল্যান্ডের হয়েছে। কিন্তু আমাদের দেশে কিন্তু পিক এখন কমে গেছে। সেই জন্য এটাকে একদম চলে যাওয়া অবধি একটু ধৈর্য ধরে আমাদের ওয়েট করতে হবে। আমরা চাই না যে এই পিকটা আবার বাড়ুক,
ঠিক আছে, অতএব যারা বাড়িতে থেকে চালাচ্ছিলেন তারা প্লিজ, এবং যারা হাই রিস্ক গ্রুপ, যারা জানেন যে তাদের হলে কিন্তু তার মারাত্মক ইফেক্ট হতে পারে, যেমন যারা কোমরবিডিটিসে ভোগেন, তাদের আমার এখনো রিকোয়েস্ট, আপনারা কিন্তু সেই সাবধানতা মেনটেন করে চলবেন। যারা হেলদি পপুলেশন, যাদের কিছু হলেও ইয়াং লোকেদের, যে এই যে স্ট্রেনটা ইন্ডিয়ায় ছিল সেটা কিন্তু ইয়াং লোকেদের এফেক্ট কম করেছে, এল্ডারলিদের বেশি এফেক্ট করেছে এবং কোমরবিডিটিসে বেশি এফেক্ট করেছে। তো ইন দ্যাট কেস তাদের যেরকম সাবধানতা নিয়ে লোকে চলছিল, অ্যাটলিস্ট মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং এতটুকু যতটুকু সম্ভব সেটুকু, এবং হাতের স্যানিটাইজেশন, আমি এটা আগে বারবার বলেছি, এইটুকু মেনটেন করতে হবে। যদিও একটা ডোজ ভ্যাকসিন যদি পেয়েও যান, তাহলেও আপনি কিন্তু ফুল প্রুফ জায়গাতে নেই, আপনাকে সেকেন্ড ডোজ পেতে হবে, তারপরে আপনার ভ্যাকসিন ইমিউনিটিটা ডেভেলপ করবে। এইটা কিন্তু আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। অলরেডি তো যেটা আপনি বলছিলেন যে যেহেতু এখনো বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে এটাকে আপাতত সরিয়ে রাখা হয়েছে, কিন্তু ডায়াবেটিস এমন একটা রোগ যেটা ওর অন্যান্য রোগকে নিয়ে বসে থাকে আমাদের শরীরের ভিতরে। তো সেক্ষেত্রে এই ডায়াবেটিস রোগী যারা রয়েছেন বা অর্থাৎ ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তারাও একটা আতঙ্ক কিন্তু নিয়ে চলছেন যে আমরা যখন নেব সেটা আরও কোনোভাবে আমাদের কিডনি এফেক্ট করবে কিনা বা আমাদের শরীরে আরও অন্যান্য কোনো অর্গ্যান ড্যামেজ করবে কিনা, সেক্ষেত্রে যদি একটু আমাদের আশ্বস্ত করেন। দেখুন, ডায়াবেটিক পেশেন্টরা ছিল ভেরি হাই রিস্ক গ্রুপ ফর করোনা কিন্তু বেশিরভাগ ডায়াবেটিক লোককে এফেক্ট করছিল এবং তাতে মারাত্মক ইফেক্ট হচ্ছিল, এবং অনেক সময় দেখা যাচ্ছে সেই পার্সন হয়তো জানেই না যে ডায়াবেটিক ছিল, টেস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে ডায়াবেটিক। তো এটা কার্যকারণ কিরকম ভাবে আছে কেউ জানে না, বাট এটা ভেরি রিলেটেড টু ডায়াবেটিক। তো তাদের আমার কাছে একটাই কথা, আমি আমার সব পেশেন্টকেও বলে থাকি, ওয়েল কন্ট্রোল থাকতে হবে। ডায়াবেটিস আর হয়ে গেছে, সেটা তুমি কিছু করতে পারবে না, কিন্তু ইফ ইউ কন্ট্রোল ইউর ডায়াবেটিস ওয়েল, তাহলে কিন্তু তুমি নর্মাল আর 5টা মানুষের মতো বিহেভ করবে। কারণ কি হয়, ডায়াবেটিসে যদি কন্ট্রোল না থাকে তোমার সমস্ত অর্গানগুলো ড্যামেজ হয় এবং ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায় মানুষ, ঠিক আছে। তো দেখা যায় খুব কমন ইনফেকশন, যেমন ইউরিন ইনফেকশন, যেমন ভ্যাজিনাল থ্রাশ, আমার মানে গাইনি পেশেন্টদের জন্য বলছি, ঠিক আছে, এই ফাঙ্গাল ইনফেকশন, এগুলো ভীষণ কমন ডায়াবেটিস যাদের কন্ট্রোল ভালো থাকে না তাদের জন্য। তো তাদের ইমিউনিটি খারাপ, তো তাদের করোনা ইনফেকশন হওয়ার চান্স এবং সিভিয়ারিটি হওয়ার চান্স খুব বেশি। তো তাদের সাবধানে থাকা মানে একটাই, যে তাদের ডায়াবেটিক কন্ট্রোলটা মেনটেন করা। যদি কন্ট্রোল থাকে ভালো, তাহলে সে অন্য মানুষ, আরো 5টা মানুষ যাদের ডায়াবেটিস নেই তার মতো বিহেভ করবে, কারণ সে আদারওয়াইজ হেলদি বিহেভ করবে। সেই কন্ট্রোলটা থাকতে হবে। এবং ভ্যাকসিনেশনের লিস্টে তারা হয়তো এর পরের গ্রুপেই আসছেন, এই স্বাস্থ্যকর্মী, এবং এদের হয়ে গেলে পরেই যে গ্রুপটা আসছে তারা হচ্ছে হাই রিস্ক গ্রুপ। তো হাই রিস্ক গ্রুপের মধ্যে যাদের এরকম ধরনের কোমরবিডিটিস আছে যেখানে করোনা হলে খুব সিভিয়ার ইফেক্ট হতে পারে, সেই গ্রুপটা এর পরেই আসছে। একদম। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, আমি আমিনা দিয়ারা বলছি, মথুরাবু বাড়ি। কোথা থেকে Hello? বলছেন? কোথা থেকে বলছেন? আমি আমিনা দিয়াদা বলছি, হ্যাঁ, কোথা থেকে? রায়দিঘি থেকে বলছি। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে আপনার? বলছি দিদি, আজ প্রায় এক সপ্তাহের উপরে। হ্যাঁ হ্যাঁ বলুন কি প্রশ্ন আছে? বলছি, আমার শাশুড়ি আজ প্যারালাইজ হয়েছে প্রায় 4 বছর, অথচ তারপর আমি ডাক্তার দেখিয়েছি, মাথা স্ক্যান করিয়েছি, সবকিছু ভালো। তার মধ্যে কি এখন মানে 2 সপ্তাহ মতো জ্বর, আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি, নেওয়ার পরে ডাক্তারও মানে কোনো কিছু ধরতে পারছে না, জ্বর আসছে, হঠাৎ গলা ব্যথা, এইসব। মানে আমি আবার এদিকে ভয় করছি যে কোনো মানে ভাইরাস টাইপের হলো কিনা, সেই কারণে আপনাদের টিভি থেকে আমি করোনা সতর্কতা দেখলাম, তাই জিজ্ঞাসাটা করলাম মানে আপনাকে। এটা হয়েছে কার? আপনার হয়েছে? এটা কি আপনার হচ্ছে? আপনার না আপনার শাশুড়ি মার? কার? শাশুড়ি মার হচ্ছে। ডক্টর ব্যানার্জি, হ্যাঁ, এটা তো ডায়াগনোসিস আপনি করতে শুনতে হবে যে থাকুন। হ্যাঁ, ওনার জ্বর কেন হচ্ছে, বাট বিকজ উনি কোমরবিডিটিস রয়েছে, ডেবিলিটেটেড পেশেন্ট, ওনার ইমিউনিটি খারাপ আছে, ওনার করোনা হওয়ার চান্স নিশ্চয়ই খুব হাই আছে। তো এবার সেটা তো বাড়ি, যেহেতু উনি ডেবিলিটেটেড একজন, এক ঘরে থাকছেন, বাড়ির লোকেরা ওনাকে যদি এনে না দেন তাহলে তো ওনার কাছে অসুখটা পৌঁছায় না। তো বাড়ির লোকের সেই সাবধানতা সতর্কতা অবলম্বন করা উচিত ছিল বা উচিত। এবার যদি হয়ে গিয়ে থাকে তাহলে তো এটা ওনার তাহলে হয়তো হসপিটালাইজ করার মতো কন্ডিশন, বিকজ তিনি অলরেডি ডেবিলিটেটেড, বেড রিডেন বলছেন, তার উপর যদি তার জ্বর চলে এবং গলা ব্যথা হয়, তাহলে অফকোর্স ডাক্তার দেখানো এবং নিয়ারেস্ট হসপিটাল সেটআপে নিয়ে যাওয়া উচিত।
সুতরাং আপনি এই জায়গায় একটু অ্যালার্ট হন। আমার মনে হয় চিকিৎসকের পরামর্শ যেমন নিচ্ছেন তো খুব ভালো, এবং আরেকটু সিরিয়াস হয়ে যান, কারণ এই জিনিসটা কিন্তু ফেলে রাখাটা বোধহয় বাঞ্ছনীয় নয়, যেটা ডক্টর ব্যানার্জিও বললেন। ডক্টর ব্যানার্জিকে বলি যে এই যে টিকার ক্ষেত্রে আপনি একটা কথা বলছিলেন, এই আলোচনার মধ্যেই আপনি বলছিলেন যে যারা যথেষ্ট সেন্সিটিভ, বিভিন্ন কিছু কিছু রোগের ক্ষেত্রে খুব হাইলি মানে সিরিয়াস যে ডিজিজ, সেই ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকা দরকার। এবং আমরা তো জানি যে করোনা টিকাকরণের ক্ষেত্রে একটা অবজারভেশন রুম রাখা হচ্ছে, যাতে পেশেন্টদের চেঞ্জ ওভারগুলো নজর করা যায়। কিন্তু এই ধরনের ডায়াবেটিক পেশেন্ট বলুন, যাদের মানে ক্রনিক ডিজিজ, কিডনি ডিজিজ রয়েছে, সিকেডি পেশেন্ট, তারা বলুন, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কি আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত স্বাস্থ্য দপ্তরের? অফকোর্স আমার মতে উচিত, কারণ হচ্ছে দেখুন, যে কোনো জিনিস ইনজেকশনটা দেওয়ার ভিতরে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনকে ইনিশিয়েট করবে, তো এটার কিছু একটা ইমিডিয়েট এফেক্ট থাকে, যেটা হাসপাতালে বসে অবজার্ভ করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইমিডিয়েট এফেক্ট। এই যেমন ধরুন, যদি কারোর হঠাৎ করে মাথা ঘুরে গেল, পড়ে গেল, অ্যানাফাইল্যাক্সিস ডেভেলপ করলো, যেগুলো ইমিডিয়েট এফেক্ট সঙ্গে সঙ্গে হাসপাতালে ম্যানেজ করতে পারে। আর কিছু থাকবে হচ্ছে লং টার্ম এফেক্ট, যেমন একটা ইনজেকশন ইমিউনোলজিকে, আমাদের মানে ইমিউনিটিকে যখন মানে তার উপরে কাজ করবে, সেটা তো সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যেই হবে না। তো এবার নেক্সট ফিউ ডেজ এর মধ্যে ভাইরাসটা বডিতে গিয়ে কিরম ভাবে আমাদের ইমিউনিটিকে জাগিয়ে তুলছে, সেইটার উপরে কিছু কিছু লোকের সাইড এফেক্ট আসতে পারে নিশ্চয়ই। তো এবার সেগুলোর প্রত্যেকটা সাইড এফেক্টের মানে হিসাব ধরুন এই অবস্থায় নেই, কারণ এটা বারবার একটাই কথা যে এটা একটা নতুন ভ্যাকসিন পৃথিবীতে এসছে, এত তাড়াতাড়ি কোনোদিন কোনো ভ্যাকসিন আসেনি, ট্রায়ালের সেরকম সময় পাওয়া যায়নি, কারণ অসুখটার প্রকোপে পৃথিবীর মানুষ এমন ভাবেই মরছিল যে তখন উইদাউট কমপ্লিটিং দ্য ট্রায়াল এই ভ্যাকসিনটা আনতে বাধ্য হয়েছে সবাই, যাতে কিনা এবার যদি ভ্যাকসিনের যে সাইড এফেক্টের কথা হচ্ছে, আমার মনে হয় এই পার্সপেক্টিভটা দেখা উচিত যে অসুখটা হলে আমার মরার সম্ভাবনা কতটা, এবং যদি ভ্যাকসিন নিই তার সাইড এফেক্ট কতটা। অফকোর্স সব জিনিসের সাইড এফেক্ট আছে, কিন্তু এই না যে তাতে প্রচন্ড বেশি সাইড এফেক্ট, তাহলে সেটা মার্কেটে আসতোই না, ঠিক আছে? তো সেইখানে এত লোক যখন ভ্যাকসিন অলরেডি আমাদের দেশে নিয়েছেন, তো দেখা যাচ্ছে সাইড এফেক্টের নিরিখে কিন্তু বেশি বড় সাইড এফেক্ট আসেনি, অল্প অল্প সাইড এফেক্ট। সেটা সবেতেই যদি আপনি দেখেন, পোলিও ভ্যাকসিন যখন বাচ্চাদের দেওয়া হয় তখনও অনেক সময় অনেক মিসহ্যাপের ঘটনা শোনা যায়। তাই বলে কি আমাদের পোলিও ভ্যাকসিনেশন বন্ধ হয়ে গেছে? না, আমরা ইরাডিকেট করেই ছেড়েছি। সেই রকম ভাবে এই ভ্যাকসিনটাও যেহেতু নতুন এসছে, তার সাইড এফেক্ট সম্বন্ধে আমাদের সম্পূর্ণ জ্ঞান না থাকলেও যতটুকু আমরা বলতে পারছি যে মেজর সাইড এফেক্ট হচ্ছে না এখনো পর্যন্ত। এবার যদি ধরুন মানে মেজর সাইড এফেক্ট মানে অ্যানাফাইল্যাক্সিস এর মতো কিছু হয়, তার জন্য গভর্নমেন্ট প্রিপারেশন নিয়েই সেই ভ্যাকসিনটা দিচ্ছে, কিন্তু লং টার্ম সাইড এফেক্ট মানে এই কদিন পরে কি হবে বা 1 মাস পরে কি হবে সেইটা বলার মতো জায়গায় এখনো আমরা নেই। অনেকটাই এজ হয়ে যাওয়া মানুষ যারা, মানে আমি 70 আপ বলছি, ধরুন 80s, এরকম বহু মানুষ রয়েছেন, অনেকে এরমও রয়েছেন যে 100-এ তারা রয়েছেন। তো এই ধরনের আমাদের সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা কতটা প্লাস পয়েন্ট? আমি আসবো একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সর্বাণী চক্রবর্তী বলছি ছত্তিশগড় থেকে। হ্যাঁ বলুন। আমার বয়স হলো 58। আমি বছর 10 আগে আমার খুব মাইল্ড একটা টিউবারকুলোসিসের অ্যাটাক হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। সেটা 6 মাস 8 মাস ট্রিটমেন্ট করে একদমই কমে গেছিল, তারপরে আর কিছু প্রবলেম নেই। বর্তমানে আমি খালি বিপির ওষুধ খাই। আর মাঝখানে বছর 2 আগে আমার একটু চুল উঠে যাচ্ছিল ভীষণ, সেজন্য আমি স্কিন স্পেশালিস্ট দেখিয়েছিলাম। তো আমাকে হাইড্রক্সিক্লোরোকুইন আর স্টেরয়েড খেয়েছিলাম 1 মাস, আর হাইড্রক্সিক্লোরোকুইন খেয়েছিলাম আমি। এই দুটো ওষুধ আমি খেয়েছিলাম। এবার এই যে শুনছি মানে, আর সালফারে আমার ছোটবেলাতে, সালফার বলছি সরি, আমি অ্যাসপিরিনে আমার পেটে ব্যথা হয়েছিল ছোটবেলাতে। আমি কি নিতে পারি ভ্যাকসিন যখন আমার টার্ন আসবে তখন? ওকে, আপনি কত এজ বললেন ম্যাডাম? আমার 58। 58 এজ। হ্যাঁ বলুন কি বলছিলেন? বছর আমি মানে বছর 2 আগে এই যে হাইড্রক্সিক্লোরোকুইনের, তখন তো জানতাম না, এখন দেখে আমি জানছি যে এটা হাইড্রক্সিক্লোরোকুইন। ওষুধটা আমি খেয়েছি। ওকে, আর স্টেরয়েডও খেয়েছি। তো সেটা বছর 2 আগে শেষ হয়ে গেছে, মানে খেয়েছি বা ট্রিটমেন্ট আমি কন্টিনিউ করি, কারণ উপকার হচ্ছিল না। মানে স্টেরয়েডটাকে কন্টিনিউ করেন না, স্টেরয়েডটা এখন স্টপ? স্টেরয়েডটা সেই 2 বছর আগে খেয়েছিলাম 1 মাস 1.5 মাসের জন্য, সেটা স্টপ হয়ে গেছে, এখন স্টপ আর আছে। হাইড্রক্সিক্লোরোকুইনও 2 বছর হলো, ওই খেয়েছিলাম 1-2 মাস
3 মাস খেয়েছিলাম, শেষ হয়ে গেছে, মানে আর করিনি মানে কন্টিনিউ। এখন আপনি বলছেন যে আপনার পক্ষে এই কোভিশিল্ড নেওয়াটা ঠিক হবে কি না, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, বলছেন ডক্টর ব্যানার্জি। আচ্ছা, ওনার বয়সটা আমি শুনতে পাইনি, কিন্তু ওনার উনি যদি 58 বছর বয়স, 58। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার যদি আগে খেয়ে 2 বছর হলো বন্ধ হয়ে গেছে, তাহলে তো এটা তো উনি তো কোনো ব্যাপার না, মানে ওনার যখন টার্ন আসবে উনি নিশ্চয়ই নিতে পারেন। আচ্ছা, এই মানে সর্বানিধির ফোনটা ঢোকার আগেই জাস্ট আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম ডক্টর ব্যানার্জি, আমার এই যে disconnect সিনিয়র হয়ে গেছিল, সিটিজেনদের আরেকবার repeat করুন আমি একটু আগে প্রশ্নটা। বলছিলাম যে অনেকে এরকম রয়েছেন যে 100 বছর, আমাদের যদিও এত আয়ু নেই, আমার নিজেরই দাদু 101 বছর বয়সে বেঁচে রয়েছেন, তো এনাদের ক্ষেত্রে বা Hello? 80 ঊর্ধ্ব যারা, তাদের ক্ষেত্রে কি কোভিশিল্ড নেওয়াটা প্রয়োজন রয়েছে? সিনিয়র সিটিজেন তো দিচ্ছি, এই এজ গ্রুপের মানুষদের ক্ষেত্রে বলছি। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি অবশ্যই একটা কথা বলবো যে প্রথমত হচ্ছে যে কোভিশিল্ড নিয়ে নানান ধরনের গুজবেরও সৃষ্টি হচ্ছে, অনেক খবর আমরা দেখাচ্ছি যেগুলো সত্যি মানে তথ্য, সত্যি খবর, সেগুলোর দিকে নজর রাখাটা অত্যন্ত বাঞ্ছনীয়। কারণ এই যে আজকে ফোন করলেন আমাদের একজন বন্ধু সর্বানিধি টালিগঞ্জ থেকে, তিনি তার পরিবারের সকলেই কিন্তু এই চিকিৎসা পরিবারের সঙ্গে, অর্থাৎ চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন, চিকিৎসা পরিষেবার সঙ্গে। চিকিৎসক, তার হাজব্যান্ডও চিকিৎসক, তার সন্তানও চিকিৎসক। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার হাজব্যান্ড দেখুন কোভিশিল্ডের টিকা নিয়েছে, কারণ আমরা জানি স্বাস্থ্যকর্মীরা প্রথম সারির যোদ্ধা, সুতরাং তাদেরকে ফার্স্ট টাইম টিকাকরণ তাদের করা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি বলছেন যে না, এটাতে কোনো সাইড এফেক্ট নেই, এটাতে কোনো বড়জোর কিছু কিছু ক্ষেত্রে, তাও সবার নয়, হয়তো একটু ব্যথা হলো, সেটা তো আপনি যখন কোনো প্রতিষেধক নেবেন এমনিতেই সেটা ব্যথা হয়, সেটা আবার নর্মাল হয়ে যায়, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। আর ডক্টর ব্যানার্জি আমাদের সঙ্গে আবার কন্ট্যাক্টে রয়েছেন, যেটা বলছিলাম যে যারা এই 80 ঊর্ধ্ব রয়েছেন, অনেকটাই এজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই কোভিশিল্ড কতটা প্লাস পয়েন্ট হবে, বা তারা নেবেন কি নেবেন না? হ্যাঁ, এইটা একটা ডাউটফুল জায়গা। যেমন ধরুন এই প্রেগন্যান্সিটাও সেরকমই অবস্থা, প্রেগন্যান্সি ল্যাকটেশনটাও যেমন একটা ডাউটফুল এরিয়া, এখানে দেওয়াটা হয়তো যুক্তিযুক্ত না। 80 ঊর্ধ্ব যারা, তারা ডেফিনেটলি তাদের একটু ইমিউনিটি তো খারাপ থাকেই, তো তারা, আমি বলবো যে দেখুন, এগেন আমাদের যখন তাদের দেওয়ার টার্ন আসবে, ইনফ্যাক্ট প্রথমেই তাদের দেওয়ার টার্ন আসছে না, তার আগে বহু লোক পেয়ে যাচ্ছেন, তাদের সাইড এফেক্ট কি হচ্ছে জানাই যাচ্ছে, কিন্তু এবার 80 ঊর্ধ্বদের যখন টার্ন আসবে দেওয়ার, তখন যেটা দেখতে হবে যে তিনি কতটা সুস্থ লোক। এবং 80 ঊর্ধ্বদের মধ্যে অনেকেই আছেন বেশ সুস্থ, নিজের কাজ নিজে করে নেন, আবার কেউ কেউ আছেন যথেষ্ট কোমরবিডিটিতে ভোগেন এবং বেডরিডেন। তো এই দুটো গ্রুপ কিন্তু এক না। তো এদের মধ্যে দেখতে হবে যে যার ক্ষেত্রে এই করোনা অসুখটা হলে তার মারা যাওয়ার সম্ভাবনা আছে, ইন দ্যাট কেস তাকে ওইটুকু রিস্ক নিয়ে আগেই নিতে হবে। এবার যার যে গ্রুপ হচ্ছে যে অতটা অসুস্থ না, তখন সেটা বিচারের ব্যাপার যে তার কি অন্য কোনো কোমরবিডিটিস আছে, বা এই যে সময় যে এই 80 ঊর্ধ্বরা অনেকে বিভিন্ন রকম ওষুধ খান, কেউ কি ব্লাড থিনার। একদমই আমরা 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 চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, বলুন ডক্টর ব্যানার্জি। তো যারা এগুলো নেন তাদের হয়তো সেগুলো নেওয়া উচিত হবে না, ওয়েট করতে হবে, তাদের না নেওয়াই ভালো সেই ক্ষেত্রে। তো সেটা বিচার করে তার কি অসুখ আছে, তিনি কতটা সুস্থ, কি ওষুধ নেন, তার সাথে কোনো সাইড এফেক্ট হবে কিনা, এটা বিচার করে, এটা সব 80 ঊর্ধ্বকে এক গ্রুপে ফেললে হবে না। আমাদের আরেকজন ফোন করলেন এই মুহূর্তে ছত্তিশগড় থেকে সর্বানিধি, উনিও একটা কথা বলেন যে স্টেরয়েড নেয়, এরকম বহু মানুষ তো রয়েছে, থাইরয়েড বলুন, আর বেশ কিছু রোগ রয়েছে যে ক্ষেত্রে আর্থারাইটিসের পেশেন্ট অনেকেই রয়েছেন যারা কিন্তু স্টেরয়েড ইনটেক করছেন। তো এই যে স্টেরয়েড কন্টিনিউয়েশন হয়তো স্টার্ট করেছেন, হয়তো চলছে, তো এবং সেটার মধ্যে উনি ওনার জীবনযাপন, তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যখন তারা কোভিশিল্ড নিচ্ছেন, সেটা কোনো রকম ক্ল্যাশ করবে না তো, যেহেতু তিনি স্টেরয়েড অলরেডি একটা স্টেরয়েডের উপর রয়েছেন? দেখুন, কোভিড ইনফেকশনটার জন্য বলতে পারি যে স্টেরয়েডটা লাইফ সেভিং ছিল, ঠিক আছে। যত তাড়াতাড়ি যাদের স্টেরয়েড শুরু করা গেছে তত তাড়াতাড়ি পেশেন্টকে বাঁচানো গেছে, কারণ ইমিউনোলজিক্যালি কোভিড ইনফেকশনটা ইমিউনোলজিক্যালি একটা স্ট্রং টুল ছিল, প্রচন্ড সাংঘাতিক ইমিউন রিঅ্যাকশন হচ্ছিল, তার সাইড এফেক্টে কিন্তু অনেকে মারা যাচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে স্টেরয়েড ওয়াজ দ্য লাইফ সেভিং থিং। তো যারা স্টেরয়েডে অলরেডি আছেন তাদের ক্ষেত্রে সেই স্টেরয়েডটা করোনা ইনফেকশনকে প্রিভেন্ট না হলেও, ইনফেকশন হলে কিন্তু তাদের সেটা মানে এটা সেভিয়ার বলতে পারেন সেই ক্ষেত্রে স্টেরয়েড। এবার কিন্তু যেহেতু এটা ইমিউনোলজির ব্যাপার হচ্ছে, যখন আমাদের একটা ভ্যাকসিন দেওয়া হবে, সেটা আমাদের বডিতে একটা ফরেন অ্যান্টিজেন হিসেবে ঢুকলো, বডি তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে, মেমোরি সেল তৈরি করবে, যেটা পরবর্তীকালে ইনফেকশনটা যখন সত্যিই আসবে তাকে
ফাইট করতে হেল্প করে। এইভাবে যে কোনো ভ্যাকসিন কাজ করে। তো এই ক্ষেত্রে কি হয়, যারা স্টেরয়েড নেন তাদের কিন্তু ইমিউনিটি অলরেডি সাপ্রেস থাকে, মানে যে ইমিউনোলজিক্যাল যে সেলগুলো, যেগুলো ধরুন টি সেল, বি সেল, এগুলোকে সাপ্রেস করবে স্টেরয়েড। তো যারা লং টার্ম স্টেরয়েড ডিপেন্ডেন্ট তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা কত ভালো ইমিউনিটি প্রডিউস করবে বা অ্যান্টিবডি তৈরি করবে সেটা ডাউটফুল। সুতরাং এইটা একটা মানে কিছু প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে ডক্টর ব্যানার্জি, যেটা আপনিও বললেন যে এটা একদম বাস্তব, কারণ কিছু ক্ষেত্রেই ডাউটফুলনেস শব্দটা বারবার ঘুরে আসছে। যেমন অতিরিক্ত যারা সিরিয়াস কিছু রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও বলছেন যে টিকা ডাউটফুল, এবং আমি যেটা একটু আগেই বললাম যে স্টেরয়েড যারা অলরেডি স্টেরয়েডের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে এটা ডাউটফুল। কিন্তু এবার আমি বলি, একটা পরিবারের মধ্যে যে কজন সদস্য থাকেন তার মধ্যে সকলের হয়তো এখন এরকম মিলিয়ে মিশিয়ে কিছু মানুষ রয়েছেন যে কেউ স্টেরয়েড নিচ্ছে, কি কেউ সিরিয়াস কন্ডিশনের মধ্যে থাকেন। বাকি যারা রয়েছেন তারা যদি কোভিশিল্ড নেয় তাদের মাধ্যম দিয়ে তারা প্রোটেক্ট হয়ে গেলেন, তাতে কি এই বাকি যারা সমস্যার মধ্যে রয়েছেন তারাও কি প্রোটেক্ট হতে পারেন? যেহেতু এই ডাউটফুলনেসের জায়গা থেকে আমি প্রশ্নটা করছি। হ্যাঁ, যেহেতু এইবার দেখুন এটা তো মানে এটা স্টেপ ওয়াইজ দেওয়া হচ্ছে, প্রথমে এই গ্রুপকে দেওয়া হচ্ছে, তারপরে ওই গ্রুপকে দেওয়া হচ্ছে। অতএব যারা মানে নেবেন সেইটা তো তারা বুঝে নিচ্ছেন, ডাক্তারবাবুরা সাজেস্ট করছেন, সেই অবস্থায় নিচ্ছেন তারা। এবার যদি কথা হয় যে এই যেটা আপনি প্রশ্ন করলেন সেটা হচ্ছে হার্ড ইমিউনিটির প্রশ্ন। এবার হার্ড ইমিউনিটির প্রশ্নে আমি বলবো অফকোর্স সমস্ত অসুখের ক্ষেত্রে একটা হার্ড ইমিউনিটি কাজ করে, যে এই অসুখের ক্ষেত্রে যখন প্রথম থেকে অসুখটা এলো পৃথিবীতে তখন থেকে বলা হচ্ছে মোটামুটি যদি 70% লোক অ্যাটলিস্ট ইনফেক্টেড হয়ে যায়, অলরেডি ইমিউন হয়ে যায়, তাহলে অসুখটার একটা শেষ আমরা দেখতে পাবো, যেটা এখনো পর্যন্ত সেই সংখ্যাটা রিচ হয়নি। ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখুন হয়তো সেই সংখ্যা রিচ হয়নি। তো যেই জন্য আমাদের এত কিছু করতে হচ্ছে, ভ্যাকসিন, প্রোটেকশন, সবকিছু। তো যদি বলেন যে হ্যাঁ, যদি আমরা ভ্যাকসিন দিয়ে ওইরকম একটা জায়গায় পৌঁছতে পারি যে 70-80% লোক এটাতে এক্সপোজড হয়ে গেল, কেউ কেউ অলরেডি ইনফেক্টেড হয়ে এক্সপোজড হয়েছে, কেউ কেউ ভ্যাকসিন নিয়ে এক্সপোজড হলো, তো তাহলে হয়তো এই ডিজিজটার আর এইরকম ইফেক্ট থাকবে না, যে সবাইকে এফেক্ট করছে, বেরোলেই এফেক্ট করছে বা কারোর সংস্পর্শে এলেই তাকে এফেক্ট করছে। এই যে একটা মানে ভয়ানক ছোঁয়াচে অসুখ যেটা ছিল সেটা আর থাকবে না এই পর্যায়ে পৌঁছতে পারলে। এবং এই ভ্যাকসিনেশনের পর্ব আমাদের যেভাবে চলছে, ফার্স্ট ডোজের পর্ব এখনও চলছে এবং সেকেন্ড ডোজটা আমাদের একটা মিনিমাম টাইম আপনি 3 উইকস বলেছেন, এবং সেই 3 উইকসের মধ্যে আমাদের সেকেন্ড ডোজ নিতে হবে। এবং এই আমি ডোজ কমপ্লিটের ক্ষেত্রে বলছি যে যখনই ডোজ কমপ্লিট, কারণ আমাদের আগামী দিনে আপকামিং কিন্তু আসছে আমাদের কোভ্যাক্সিন, তো এই বিষয়ের মধ্যে থেকে আমরা নিজেরা, কারণ নিজের ইমিউন পাওয়ারটা যে আমাদের বাড়াতে হবে, এটা তো আমাদের করোনা ভাইরাস একেবারে হাতে ধরে দেখিয়ে দিয়ে গেছে। সেই জায়গাটা কতটা স্ট্রং হবে? এটা কি শুধুমাত্র করোনা ভাইরাসকে প্রোটেকশন দেওয়ার জন্যই আমাদের ইমিউন পাওয়ারটা স্ট্রং হবে এই টিকাকরণে, নাকি আমরা অনেকটাই নিজেদেরকে তৈরি করি? কারণ অনেকের অলরেডি হয়ে গিয়েছে, তার জন্য বলছি। হ্যাঁ, এবার দেখুন আমাদের এই করোনা ভাইরাস পৃথিবীতে অনেক কিছু শিক্ষা দিয়েছে, তার মধ্যে কিছু ভালো শিক্ষা হচ্ছে এগুলো। এই যেমন ধরুন হাত পরিষ্কার রাখা, হাঁচি কাশির সময় মুখ ঢেকে করা, মানে যখন মাস্কের মধ্যে লোকে হাঁচি কাশি দিতে পারবে, বা সেটা হচ্ছে মুখ ঢেকে করা, এগুলো হচ্ছে গুড। হ্যাঁ, এবং তার সাথে সাথে যে তাদের ক্রনিক ডিজিজ গুলো আছে সেগুলো ডায়াগনোস হওয়া এবং সেগুলোকে কন্ট্রোল করা, যেমন ডায়াবেটিস। আমাদের এই ইস্টার্ন ইন্ডিয়ায় অ্যাটলিস্ট আমি বলতে পারি ডায়াবেটিস মানে ঘরে ঘরে সমস্ত প্রায় ঘর বুঝলে একজনেরও ডায়াবেটিস নেই এরকম আপনি পাবেন না। এবং আশ্চর্যের ব্যাপার, এই মিডিল এজে 30 to 40 যেটা হচ্ছে কোয়াইট লো এজ ফর ডেভেলপিং ডায়াবেটিস, এই এজেও কিন্তু আমরা অসংখ্য পেশেন্ট পাই যারা জানেনই না। জাস্ট ডায়াগনোসিস যখন কোনো কারণে একটা টেস্ট করার সময় ডায়াবেটিস টেস্ট করি, পজিটিভ আসে, ঠিক আছে, এবং প্রথমেই পেশেন্টদের রিয়াকশন হয় ডিনায়াল, আমার কি করে ডায়াবেটিস হলো। তো এইভাবেই হচ্ছে ডায়াবেটিসের মতো রোগ, যেটা আমাদের প্রচন্ড ভাবে কমন আমাদের ইস্টার্ন ইন্ডিয়ায় অ্যাটলিস্ট এবং এশিয়ার কান্ট্রির মধ্যে, সেইটাকেও তাড়াতাড়ি আমরা বুঝতে পেরেছি করোনার সময় যে এইটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, লাইফস্টাইল ইমপ্রুভ করতে হবে। ইমিউনিটির যে কথা হচ্ছে, তাহলে ইমিউনিটি কি করে হয়? নর্মালি তো আমাদের একটা ইমিউনিটি থাকবে। এবার আমি যদি হেলদি পারসন হই, তো ন্যাচারালি আমার বডিতে একটা ইমিউন পাওয়ার অলরেডি আছে।
ঠিক আছে, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াতে আমরা এক্সপোজ হই, সবকিছুতে আমাদের কিন্তু জীবনঘাতী কোনো রিয়াকশন হয় না, কারণ আমাদের বডির নর্মাল ইমিউনিটি সেখান থেকে আমাদের প্রোটেক্ট করে। তো এবার আপনি যদি সুস্থ লোক হন তো ন্যাচারালি আপনার ইমিউনিটি কাজ করবে সেইভাবে, কিন্তু যদি আপনি অসুস্থ থাকেন বা ডায়াবেটিস থাকে যাতে আপনার ইমিউনিটি কম্প্রোমাইজড হয়েছে, সেই ক্ষেত্রে আপনার অসুখটা সিভিয়ারিটি অনেক বেশি হবে। তো এটাও আমরা শিক্ষা পেয়েছি যে ক্রনিক অসুখ থাকলে সেটা আর্লি ডায়াগনোসিস হওয়া জরুরি এবং সেটা কন্ট্রোল করা জরুরি। আপনাদের ডাক্তারবাবুরা যেভাবে বলেছেন সেটা ফলো করে, ওষুধ খেয়ে, লাইফস্টাইল মেনটেন করে আপনি যদি সেটা মেনটেন করতে পারেন এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, তাহলে আপনার ইমিউনিটি ভালো থাকবে। তাহলে আপনার মানে ভ্যাকসিনের জন্য এত ভয় পাওয়ার দরকার নাই, বা আপনার মানে অসুখটাতেও আপনি তাড়াতাড়ি রিকভার করতে পারবেন যদিও বা হয়। একদম। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সমীর কুমার সুর বলছি, কোথা থেকে বলছেন দাদা? অশোকনগর থেকে। আচ্ছা বলুন, কি প্রশ্ন? আমি বলছি আপনার করোনা একটা প্রোগ্রাম তো শুনছি, হ্যাঁ, হ্যাঁ তো আমার তো বাইপাস সার্জারি এখন তো পাবলিককে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, এখন তো যারা করোনা নিয়ে যোদ্ধা তাদেরকে দেওয়া হচ্ছে, একদম। হ্যাঁ, তো পাবলিককে যখন দেওয়া হবে, যেন আমার বাইপাস সার্জারি, হ্যাঁ, আমার নানা সমস্যা আছে, তাদের জিজ্ঞেস করে তো করোনা দেওয়া হবে ভ্যাকসিন। মানে আপনি নিতে পারবেন কিনা ভ্যাকসিন, হ্যাঁ, যেহেতু আপনার আমি বাইপাস কি সার্জারি। হ্যাঁ, একদম একদম। আপনার এজ কত দাদা? আমার 68+। 68+। আপনি শুনতে থাকুন, বলছেন ডক্টর ব্যানার্জি। আমরা দুটো হ্যাঁ, পেলাম আমরা ডক্টর ব্যানার্জি, এক ওনার বাইপাস সার্জারি, দুই ওনার কিন্তু 68 এজ। দুদিক থেকেই কিন্তু ওনার একটা প্রশ্ন থাকছে। হ্যাঁ, এবার হচ্ছে ওনার রিস্ক ফ্যাক্টর দেখতে হবে। ওনাকে ডক্টর যা বলেছেন, যা যা মেনটেন করতে বলেছেন, অফকোর্স উনি সেটা মেনটেন করবেন। এবার দেখুন, ওনাকে যদি না দেওয়া হয়, ওনার করোনা হওয়ার রিস্কটাও কিন্তু খারাপ না, হ্যাঁ, সেই রিস্কেও কিন্তু ওনার কমপ্লিকেশনের চান্স আছে, বিকজ হার্ট উইক আছে। তো ইন দ্যাট কেস হয়তো ওনার জন্য ভ্যাকসিনটা নেওয়া উচিত বলে আমার মনে হচ্ছে, কারণ ভ্যাকসিনের যে ভাইরাসটা থাকবে সেটার পোটেন্সি অনেক মাইল্ড দেন আ নর্মাল ভাইরাস, যেটা তো আমরা বলি ন্যাচারাল ভাইরাস, সেটা অনেক বেশি ভিরুলেন্ট। কিন্তু এটা তো যখন যারা দেবেন ওনাকে, সেই ডক্টররা নিশ্চয়ই বিবেচনা করেই দেবে। বাট আমার সেন্স এটাই বলে, কারণ ওনার যদি করোনা ভাইরাস নর্মাল ইনফেকশনটা হয়, তাহলে কিন্তু সেটা ওনার আরো বেশি লাইফ থ্রেটেনিং হবে। তো ভ্যাকসিন প্রবাবলি ইন্ডিকেটেড। ডক্টর ব্যানার্জি, এই যে একদম মানে ফ্রন্টলাইনার্স যারা রয়েছেন তারা তো দিচ্ছেনই, এবং ধীরে 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 জিনিসটা সাধারণের মধ্যে ছড়াবে, মানে দেওয়া হবে। আর একদম শেষের স্তরে রয়েছেন কিন্তু যারা অলরেডি করোনায় মানে এফেক্টেড হয়েছেন এবং সুস্থ হয়ে তারা বেরিয়ে এসছেন নিজস্ব ইমিউন পাওয়ারের শক্তিতে, এবং তারা যদি মনে করেন যে না আমার নেওয়ার প্রয়োজন নেই, এটা কি তার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে, নাকি না স্বাস্থ্য দপ্তর যা বলছেন বা চিকিৎসকরা যা বলছেন সেই অনুসারে তাকে নিতেই হবে টিকা? না, আমি বলবো দেখুন, অফকোর্স কাউকে কেউ জোর করে কোনো ট্রিটমেন্ট ডক্টররা চাপিয়ে দেন না। অফকোর্স প্রোস এন্ড কনস এক্সপ্লেন করা হয়। এই ক্ষেত্রে যার অলরেডি ইনফেকশন হয়ে গেছে, একবার সেরে গেছে, তার যদি ইমিউনিটি পাওয়ার মানে তার যদি অ্যান্টিবডি লেভেল খুব ভালো থাকে, তাহলে তার তো ভ্যাকসিন নিলে এক্সট্রা কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে। এবং এই একটা এটাও বলা হচ্ছে না কোথাও যে এই একটা ভ্যাকসিন যে কোনো স্ট্রেন অফ করোনার সাথে একইভাবে যুদ্ধ করতে পারবে। এটা সারা পৃথিবীতে আমরা জানি অনেকগুলো স্ট্রেন অফ ভাইরাস আছে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের স্ট্রেন আছে। তো সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল কিনা এই একই ভ্যাকসিন, এটা নিয়েও একটা ডাউটফুল কোয়েশ্চেন আছে, কিন্তু কিছু পার্শিয়াল ইমিউনিটি কাজ করবে বলেই আমাদের ধারণা। ইন দ্যাট কেস এই যারা অলরেডি এফেক্টেড হয়ে সেরে উঠেছে, তাদের অ্যান্টিবডি লেভেল যদি ভালো থাকে, তারা যদি বলে আমরা ভ্যাকসিন নিতে চাই না, অফকোর্স সেটা সবাই বিবেচনা করবে। এবং এটাও বুঝে নিন আপনারা যে এই ভ্যাকসিনেশনের এই যে মানে পুরো দেশের মানুষকে ভ্যাকসিন দেয়া এবং সারা পৃথিবীর মানুষকে ভ্যাকসিন দেয়া, এটা কিন্তু কয়েক দিনের বা কয়েক মাসের ব্যাপার না, এটা কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে। তো এই নাম্বার অফ প্রোডাকশন হতে হবে, এবার ইন্ডিয়া থেকে এটা এক্সপোর্টও হবে। তো এটা একটা কিন্তু আমরা টাইম লিমিট যদি ধরি, এটা কিন্তু বহু সময় লাগবে, হ্যাঁ, এবং বছরও কেটে যাবে এই ভ্যাকসিন নিতে নিতে। তো অফকোর্স তারা তাহলে আমাদের প্রায়োরিটি লিস্টে আসছেন না, যাদের অলরেডি অ্যান্টিবডি আছে, যারা এফেক্টেড হয়ে ভালো হয়ে গেছেন, তারা প্রায়োরিটি লিস্টে আসছেন না। যারা একদম নাইভ রয়েছেন মানে ভাইরাসটা সম্বন্ধে, তাদেরই হলো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যাতে কিনা তাদের একটা ইমিউনিটি তৈরি হয়, পরবর্তীকালে সেটা হেল্প করে। আর যারা অলরেডি সেরে উঠেছেন, তাদের ইমিউনিটি অলরেডি তারা মেনটেন করছেন, তারা কিন্তু প্রায়োরিটি লিস্টে আসছেন না। এবং কতদিন তাদের এই অ্যান্টিবডি ধরে রাখতে পারবেন সেটা কিন্তু কেউ জানে না।
হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন যে কতদিন তারা এই অ্যান্টিবডি ধরে রাখতে পারবেন, এটা একটা বড় প্রশ্ন ইন ফিউচারের ক্ষেত্রে আপনি যেটা বলছেন ডক্টর ব্যানার্জি। তো সেক্ষেত্রে তো তাহলে তাদের নিয়ে নেওয়া উচিত আমার মনে হয়, যেটা আপনি বললেন যে সেটাই, ফিউচারে যদি সেটাই, তারা না ধরে রাখতে পারে। ধরুন এই ভ্যাকসিনেশনের এই ওদের ডাক আসতে আসতে ধরুন 2 থেকে 3 বছর লাগলো, তো সেই সময় কি তাদের সেই অ্যান্টিবডিটা ধরা থাকবে? তাদের এজও 2-3 বছর এগিয়ে যাবে ডেফিনেটলি। নিশ্চয়ই নিশ্চয়ই, তো আচ্ছা। তখন সেটা কনসিডার করার ব্যাপার। একদমই তাই। আমি একটু বলে রাখি, ছত্তিশগড় থেকে সর্বানিধি ফোন করেছিলেন, আবার আমাদের পিসিআরে উনি ফোন করেছিলেন। আপনাকে ডক্টর ব্যানার্জি উত্তর দিয়ে দিয়েছেন, হাইড্রক্সি ক্লোরোকুইন উনি নিয়েছিলেন। তো সেক্ষেত্রে ওনার প্রশ্ন ছিল যে কোনো অসুবিধা হবে কি না। অলরেডি ডক্টর ব্যানার্জি বলে দিয়েছেন যে আপনি হাইড্রক্সি ক্লোরোকুইন নিয়েছেন অনেকটা দিন আগে এবং ছেড়ে দিয়েছেন, দ্যাটস ওয়াই আপনার এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, তাই তো বোধহয় ডক্টর ব্যানার্জি? ইয়েস ইয়েস। সুতরাং এটা নিয়ে চিন্তার একদমই অবকাশ নেই, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে বলবো যে কোভিশিল্ড নিয়ে যে আতঙ্ক, যে ভয় তৈরি হচ্ছে, সেই ভয়ের থেকে আগে আমাদের বেরিয়ে আসতে হবে। ডক্টর ব্যানার্জি, আগামী দিনে আমরা সেদিনও প্রশ্ন করছিলাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হবে, এখনো দেরি আছে কিন্তু ধীরে ধীরে হবে, নর্মাল তো হবেই, ডেফিনিট করে হবে। তো সেইখানে আমরা এটা নিশ্চয়ই আশা করি না, যেটা আপনি একটু আগে বললেন যে একটা ভ্যাকসিন দেওয়া মানে একদিনের কথা নয়, এটা অনেকটা সময় সাপেক্ষ বিষয়। তো অনেকটা সময় সাপেক্ষ বিষয়, নিশ্চয়ই কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবে না, তাহলে স্কুল পাঠ চুকিয়ে দেওয়া যাবে না। তো সেখানে বাচ্চারা বেরোবে, এইবার তো বাচ্চারা বাইরে বেরোবে, এইবার প্রতিষ্ঠানে যাবে, তারা তো পড়াশুনো করবে, এবং সেক্ষেত্রে তাদের নিয়ে এখন কিন্তু ভাবা হচ্ছে না। তাহলে তাদের প্রোটেকশনটা কি হওয়া উচিত? এবার হচ্ছে কথা বাচ্চাদের নিয়ে, দেখুন এই যে বললাম বিভিন্ন স্ট্রেন বিভিন্ন রকম ইফেক্ট দেখিয়েছে আমাদের। এখনো পর্যন্ত দেশে যে স্ট্রেনটা আছে এবং প্রথমেই যে পৃথিবীতে যে স্ট্রেনটা প্রথম শুরু হয়েছিল, সেই স্ট্রেনে কিন্তু দেখা গেছে বাচ্চারা এফেক্টেড হচ্ছিল না। বাচ্চাদের এই জন্য অনেক জায়গায় স্কুলও খোলা ছিল, আমরা জানি অন্যান্য অনেক দেশে স্কুল খোলা ছিল, বাচ্চাদের এফেক্টেড হওয়ার চান্স ছিল ভেরি লো, খুব কম রিপোর্টেড কেস ছিল। কিন্তু এখন ইংল্যান্ডে যে নতুন স্ট্রেনটা সবাইকে এফেক্ট করছে, যে কোনো এজকে এফেক্ট করছে, এটা একদম। কিন্তু বাচ্চাদেরও এফেক্ট করছে। আমরা আসছি, এবার এই আমরা একটা strain ফোন যদি- নিয়ে আসছি, হ্যাঁ, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি হাওড়ার উদয়রামপুর থেকে মুন্সি বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমি হচ্ছে আইসিডিএস কর্মী। আচ্ছা, আমার বয়স 28 বছর। আর কালকে আমি টিকা নিয়েছি। কালকে আর নিয়েছেন আমার- টিকা? আচ্ছা, ফাইন। হ্যাঁ, আর হাতটা একটু ব্যথা করছে, কালকে সন্ধ্যের দিকে হালকা জ্বর এসেছিল, এখন একটু হালকা রয়েছে কিন্তু হাতটা ব্যথা করছে। আমার কি ডাক্তার দেখানোর প্রয়োজন আছে? আর আমার 3 বছরের বাচ্চা দুধ খায়, অসুবিধা আছে? আচ্ছা, ফিড করে আপনার 3 বছরের বেবি, ফিড করে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডক্টর ব্যানার্জি উনি একটা ভালো মানে এমনি আর কোনো আপনার অসুবিধা হচ্ছে না তো টিকাকরণের পরে? শুধু জ্বর আর হালকা ব্যথা ছাড়া আর কোনো আপনার আর আদার সাইড এফেক্ট কিছু হচ্ছে না তো? আর অন্য কিছু হচ্ছে না, কিন্তু দুপুরে ভাত খাবার পরে একটু গা গোলাচ্ছিল, আর কিছু হয়নি। আচ্ছা, সেটা আপনি শুনতে থাকুন, বলছেন ডক্টর ব্যানার্জি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে উনি যখন ফার্স্ট ব্যাচের গ্রুপের মধ্যে পড়ছেন, ভ্যাকসিন পেয়েছেন, ওনাকে নিশ্চয়ই কিছু সাবধানতা বলা হয়েছে, কোনো নাম্বার দেওয়া হয়েছে, কোথাও কোনো প্রবলেম হলে ওনাকে জানাতে বলা হয়েছে। উনি যে সাইড এফেক্টটা বলছেন উইচ ইজ ভেরি মাইল্ড, এটা কোনো বড় সাইড এফেক্টের মধ্যে পড়ছে না, অতএব এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রিগার্ডিং ওনার ল্যাকটেশন পিরিয়ড, মানে বাচ্চাকে দুধ খাওয়ানো কতটা সেফ, এটা নিয়ে আমি কমেন্ট করব না, কারণ এটা কিন্তু যারা ম্যানুফ্যাকচারার গাইডলাইন যদি দেখেন, আমাদের যে কটা গভর্নিং বডির গাইডলাইন বেরিয়েছে, তাদের প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদারদের জন্য এই ভ্যাকসিনেশনের কথা বলা হয়নি। কিন্তু ওনার বাচ্চার বয়স 3 বছর, এটা ঠিক ল্যাকটেশনের রাইট এজও না, তো নিশ্চয়ই ল্যাকটেশনের উপর পুরো ডিপেন্ডেন্ট বাচ্চা এ নয়, ঠিক আছে? ফার্স্ট 6 মান্থস যেমন ফুললি ডিপেন্ডেন্ট থাকে, ততএব এ তো বাইরের অনেক জিনিস খায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে কিছুদিনের জন্য হয়তো ল্যাকটেশন না করানো ভালো, বিকজ আমরা এটার ইফেক্ট হবে কি হবে না সেটা আমরা জানি না। কারণ ওনাকে নিতে হয়েছে উনি আইসিডিএস কর্মী, যেটা বললেন, এবং হ্যাঁ, সেজন্যই বলছি হ্যাঁ, যে definitely। ল্যাকটেশনে যেহেতু এটা ডেফিনিট কোনো গাইডলাইনে বলা নেই যে এটা ল্যাকটেটিং মাদারদের জন্য সেফ, সেই জন্য এটাই আমি কমেন্ট করব না। এবং 3 বছরের বাচ্চা যেহেতু ফুললি ল্যাকটেশন ডিপেন্ডেন্ট নয়, তাকে আমি এখন ডিসকারেজ করব ল্যাকটেট করতে। এবং আপনি যিনি ফোন করেছিলেন, আইসিডিএস কর্মী যিনি ফোন করেছিলেন, সম্ভবত তিনি নেই, কিন্তু আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন ডক্টর ব্যানার্জি আপনাকে কি গাইডলাইন্স দিয়েছেন। এবং
একটা কথা বলি যে যারা যারা টিকা নিচ্ছেন, অর্থাৎ করোনা যোদ্ধা যারা রয়েছেন, আপনারা প্রথম সারির, আপনারা যারা স্বাস্থ্যকর্মীরা যারা টিকা নিচ্ছেন, তাদেরকে ডেফিনিট করে কিছু গাইডলাইন্সও দেওয়া হচ্ছে, যেটা ডক্টর ব্যানার্জি বলছেন। নিশ্চয়ই সেই গাইডলাইন্স আপনাদেরকে ফলো করতে হবে, যেটা আমাদের সাধারণ বুদ্ধি বলে। কারণ একটা টিকা দিয়ে করোনা টিকাকরণ হচ্ছে, কোভিশিল্ড আপনাকে ফুটিয়ে দেওয়া হলো, আপনি বাড়ি চলে গেলেন, আমার মনে হয় সেটা নয়। সেক্ষেত্রে কিছু গাইডলাইন্স, কিছু কিন্তু নিয়ম নীতি রয়েছে, সম্ভবত সেগুলো আপনাদের মেনটেন করতে হবে। আর ডক্টর ব্যানার্জি, যেহেতু ওনার এই মানে সামান্য কিছু সমস্যা রয়েছে, সেইটার জন্য কি স্বাস্থ্য দপ্তরে ফের তিনি যোগাযোগ করবেন? কারণ যেহেতু উনি বললেন যে আমি ডাক্তারের পরামর্শ নেব কি না এক্ষেত্রে। হ্যাঁ, অফকোর্স উনি যে ডক্টরের আন্ডারে ওনারা কাজ করছেন তাকে অফকোর্স জানানো উচিত। ঠিক আছে, আমাদের কমিউনিটি মেডিসিনের আন্ডারে ওনারা কাজ করেন, তো ওনাদের কমিউনিটি মেডিসিনের ডক্টরদের নিশ্চয়ই ইনফর্ম করা উচিত। কিন্তু ইন দ্য মিন টাইম আমি ল্যাকটেশনটা এনকারেজ করব না। বাকি তো ওনার নরমাল সাইড এফেক্ট হয়েছে, সেটা নিশ্চয়ই নিজে ঠিক হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বারিপুর থেকে তথাগত ব্যানার্জি বলছি। আচ্ছা, বলুন। বলছি যে আমার হচ্ছে এজ 48। হ্যাঁ। আমার 2018 ডিসেম্বরে আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। আচ্ছা, দুটো স্টেন বসাতে হয়েছিল। আচ্ছা, এখন আমি কোভিড ভ্যাকসিনটা নিতে পারবো কিনা সেটাই জানতে চাই। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমাদের সময় একদম শেষের দিকে, 1 মিনিট মতো রয়েছে আর। ডক্টর ব্যানার্জি, তো এগেন ওই বললাম, ওনার যেহেতু হার্টের প্রবলেম আছে, ওনার যদি করোনা ইনফেকশন হয় তাহলে ওনার রিস্ক মানে লাইফ থ্রেটেনিং রিস্ক হতে পারে। ইন দ্যাট কেস যখন ওনার টার্ন আসবে, আমার মনে হয় বাকি সব যদি ঠিক থাকে ওনার নেওয়া উচিত। ওনার স্ট্রেন বসানো রয়েছে অলরেডি, দুটো সম্ভবত বললেন। অলরেডি আছে, হ্যাঁ, কারণ করোনা ইনফেকশনটা যদি হয় তাহলে কিন্তু ওনার লাইফ রিস্ক অনেক বেশি। ঠিক আছে, তো সেই জন্য ওনার টার্ন তো এখনো আসেনি। যখন ওনার টার্ন আসবে, আমার মনে হয় বাকি সব যদি ওনার প্যারামিটার ঠিক থাকে, তাহলে ওনার এটা রিফিউজ করার কোনো কারণ নেই। সুতরাং সামগ্রিকভাবে একটা মানে মূল মানে সারাংশ উঠে এলো এই করোনা সতর্কতা অনুষ্ঠান থেকে, যে ভয় নয়, আপনারা নির্দ্বিধায় কিন্তু চিকিৎসকের পরামর্শ নিন এবং অবশ্যই করোনার ভ্যাকসিন নিয়ে নিজেকে সুস্থ রাখুন, নিজের ইমিউন পাওয়ার গ্রো করান। আর আজকের হাতে সময় নিয়ে অনেক অনেক ধন্যবাদ জানাবো ডক্টর ব্যানার্জিকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, গাইডলাইন্স দেওয়ার জন্য। এবং আপনাদের বলবো যে আবারও বলি যে কোনোভাবে গুজবে কান না দিয়ে ভালো করে খবরের ভিতরে প্রবেশ করুন এবং অবশ্যই নিজেকে সুস্থ এবং সিকিউর রাখুন। নমস্কার।